ক্লাস 11-এর কেমিস্ট্রি 2023-এর এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার সলভ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। চ্যানেলের নাম অমরেশ মণ্ডল টিউটোরিয়াল। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন এসেছে ক্রোমিয়ামের পরমাণুর ভূমিস্তরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটি। অনেকগুলি ডাউট হচ্ছে যে 4 হবে না 6 হবে। তো আমরা যদি আর্গন দিয়ে লিখি ইলেকট্রনিক বিন্যাস, তাহলে আর্গন 18 হয় পারমাণবিক সংখ্যা। তারপর 3d5 4s1, তাহলে 4s1-এ যদি একটা থাকে আনপেয়ার ইলেকট্রন, আর d5 মানে ক্রোমিয়াম তো 24 অ্যাটমিক নাম্বার, তাহলে এখানে 18 আর 6-এ এটা কিন্তু 1 4s1। তাহলে ডিতে 5টা আনপেয়ার ইলেকট্রন থাকে অযুগ্ম, আর এসে একটা, মোট হচ্ছে 6টি ইলেকট্রন। তাহলে প্রথম অ্যান্সারটা আমরা পাবো 6। নিচে কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন? দেখবে এই বন্ড অর্ডার, অক্সিজেনের হচ্ছে বন্ড অর্ডার 2, O2 প্লাসের হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5 আড়াই লিখেছি। আর এটাকে আবার এটা অবলিক দিয়ে লিখছি 2.5, বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আর অক্সিজেন 2 মাইনাস হচ্ছে 1, O2 মাইনাস হচ্ছে 1.5। এটা দেখতে হচ্ছে যে সব থেকে বন্ড অর্ডার বেশি, বন্ড অর্ডার বেশি হচ্ছে 2.5, অক্সিজেন 2 প্লাস, অক্সিজেন প্লাস O2 প্লাস। তাহলে এর বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন, কারণ অর্ডারের সাথে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে O2 প্লাস হবে, দেয়ার ইজ নো ডাউট। কোন যৌগটি সর্বাধিক সমযোজী চরিত্র প্রদর্শন করে? স্ট্যানিক ক্লোরাইড SnCl4, বি দেখা হবে। উচ্চচাপে 1 মোল আদর্শ গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটির রূপ হবে P × V - B = RT, বি দেয়। যদি কোনো পরাবর্ত প্রক্রিয়ার সিস্টেম ও তার পরিবেশে এন্ট্রপি পরিবর্তন যথাক্রমে ΔS1 ও ΔS2 হয়, তবে নিচে কোন সম্পর্কটি ঠিক? মনে রাখবে, টোটাল এন্ট্রপি সেটা সিস্টেম এবং পরিবেশের = 0, অর্থাৎ ΔS1 + ΔS2 = 0। নিচে কোন রাশির একক জুল পার কেলভিন? এন্ট্রপির হচ্ছে এসআই একক জুল পার কেলভিন। কোশ্চেন নম্বর 7, সালফার ডাইঅক্সাইড গ্যাস হাফ অক্সিজেন SO3 বিক্রিয়াটি kb/kc এর মান কত? এটা হবে অ্যান্সার 1/√RT। হাইড্রোলিথ কাকে বলে? ক্যালসিয়াম হাইড্রাইড CH2। ক্ষার ধাতু গলনাঙ্ক কম, ঘরের উষ্ণতায় 30°C এর উপরে উঠলে নিচে কোন ক্ষার ধাতুটি গলে যাবে? সেটা হচ্ছে সিজিয়াম। মানে রুম টেম্পারেচার 30°C এর উপরে উঠলেই এটি গলে যাবে, সিজিয়াম। নিচে কোন জৈব যৌগে হাইপার কনজেকশন ঘটে না? এই যে ডাবল বন্ড আছে, যে কার্বনের সাথে কার্বন যুক্ত, তাহলে পাশের যে হাইড্রোজেন, এখানে 3টে হাইপার কনজেকশন হবে। এই কার্বনের সাথে 3খানা মিথাইল গ্রুপ আছে, তাহলে আরও 9টা হাইপার কনজেকশন হবে। এখানেও তাই 3টে, এখানে 3টে, একমাত্র এই কার্বনের সাথে ডি আছে, ডয়টেরিয়াম, তাহলে এটা হবে CD3CH11CH2। কোন গ্রুপটি অর্থপ্যারা নির্দেশক? এটা হচ্ছে OCH3, কারণ নাইট্রো, CN এবং COOH এটা যে মেটা, তাহলে এটা হবে OCH3। গ্রিগনাট বিকারক RMGX এর সঙ্গে নিচে কোনটি বিক্রিয়া অ্যালকেন উৎপন্ন হয় না? তাহলে এটা অ্যান্সার হবে ডি দাগেরটা, CH3CH2OCH3। এটা H2 হবে না, এটা কাটা দিলাম, CH3CH2OCH3, অর্থাৎ এটা ইথার, মিথাইল আগে আসবে, ইথাইল মিথাইল ইথার, ডিটা হবে। কোনটি অ্যান্টি অ্যারোমেটিক যৌগ হচ্ছে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড মানে জৈব যৌগে 4n সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকবে। তাহলে সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়নে এখানে 2টো, এখানে 2টো, মোট 4টি ইলেকট্রন আছে, তাহলে 4n থাকলে অ্যান্টি অ্যারোমেটিক। এটা 4 নম্বরটা হবে। কোন অ্যাসিডটি অম্লবৃষ্টির জন্য দায়ী নয়? বাতাসে উপস্থিত সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং এগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিড, মানে H2 কার্বনিক অ্যাসিড বা H2SO3 উৎপন্ন করে, বাট অর্থোফসফরিক অ্যাসিড H3PO4 অম্লবৃষ্টির জন্য দায়ী নয়। তাহলে এখানে 14টি কোশ্চেন তোমরা মিলিয়ে নেবে, দেখবে তোমরা কত পাচ্ছ। দেখো, গ্রুপ A সেকশন 2, কিউপ্রিক ক্লোরাইডে কপারের তুলনাঙ্ক 31.75 হলে কিউপ্রাস ক্লোরাইডে কপারের তুলনাঙ্ক কত? এটা হবে 63.5। কী করে সম্ভব? তোমার মনে প্রশ্ন হবে। দেখো,
কিউপ্রাস ক্লোরাইড সংকেত হচ্ছে CuCl। এখানে কপারের তুল্যাঙ্ক ভর সূত্র হচ্ছে লবণের আণবিক ভর বা ক্যাটায়নের সংখ্যা into যোজ্যতা। তাহলে লবণের আণবিক ভর কপারের হচ্ছে 63.5, মানে পারমাণবিক ভর কপার হচ্ছে 35.5 বাই ক্যাটায়নের সংখ্যা কপার একটাই আছে, যোজ্যতাও এক, কারণ কিউপ্রাস আস কপারের 1 যোজ্যতা, তাহলে এখানে আসলে অ্যান্সার 99। এবার হচ্ছে কপারের তুল্যাঙ্ক ভর আমরা বের করতে পারি কিউপ্রাস ক্লোরাইডের তুল্যাঙ্ক ভর মাইনাস ক্লোরিনের তুল্যাঙ্ক ভর, এটা ক্লোরিনের তুল্যাঙ্ক ভর। তাহলে একটু আমরা বের করেছিলাম যে কিউপ্রাস ক্লোরাইডের তুল্যাঙ্ক ভর কি সূত্র, যে এটা কিউপ্রাস ক্লোরাইডের তুল্যাঙ্ক মাইনাস ক্লোরিন, তাহলে কিউপ্রাস ক্লোরাইড 99, সেখান থেকে ক্লোরিনের বাদ দিলাম 35.5, তাহলে কপারের তুল্যাঙ্ক ভর পেয়ে গেলাম 63.5, তাহলে অ্যান্সার হবে 63.5। এটি তোমার কিউপ্রাস ক্লোরাইডের তুল্যাঙ্ক ভর, লবণের আণবিক ভর ইন্টু লবণের আণবিক ভর বাই ক্যাটায়নের সংখ্যা into যোজ্যতা। নেক্সট, আয়নীয় ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। দেখো এখানে প্রত্যেকটারই 10টি করে ইলেকট্রন আছে, কিন্তু ক্যাটায়নের যত চার্জ বাড়ে তত তার আয়নীয় ব্যাসার্ধ কমে যায়। ধরো অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, Na+, তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর আয়নীয় ব্যাসার্ধের মান সব থেকে কম, কারণ চার্জ বা ক্যাটায়নের চার্জ বাড়লে ব্যাসার্ধ কমে যাবে, তাহলে ম্যাগনেসিয়াম 2+ পরে Na+। এবার অ্যানায়নের যদি চার্জ বেড়ে যায়, ধরো F-, O2-, N3-, যত চার্জ বাড়বে তত তার আয়নিক রেডিয়াই বা ব্যাসার্ধ বাড়বে, তাহলে এটা হবে Mg2+, Na+, F-, O2-, N3-। জিঙ্ক কেন সন্ধিগত মৌল নয়, তাহলে এটা আমরা লিখতেই পারি যে Zn ইলেকট্রনিক বিন্যাস 3d10 4s2, তাহলে Zn 2+ হলেও গ্রাউন্ড স্টেটেও এটা 3d10 পূর্ণ থাকছে, আবার Zn 2+ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s থেকে 2 ইলেকট্রন চলে যাচ্ছে 3d10। যেহেতু সন্ধিগত মৌল হতে গেলে 3d ইনকমপ্লিট সাবশেল, আচ্ছা 3dতে যদি ফুলফিল অর্থাৎ সম্পূর্ণভাবে যদি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু সন্ধিগত মৌল হবে না। যেমন Zn 2+ এবং জিঙ্ক উভয় অবস্থাতে 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি থাকে, তাই Zn সন্ধিগত মৌল নয়। এন্ট্রপির সাপেক্ষে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের মনে ডাউট ক্লিয়ার করার জন্য। ধরো এই যে এন্ট্রপি এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সব স্বতঃস্ফূর্ত পরিবর্তনই অপরাবর্তভাবে সংঘটিত হয় ও এই পরিবর্তন সর্বদা একটি নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হয়। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তোমাদের উপকার হলে সকলে এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।